পর্ব 541। আদ্রিতার কিডন্যাপ। কি বললেন আপনি? অমিত মল্লিক? অমিত মল্লিককে আটকে রেখেছে? মল্লিক পরিবারকে ধ্বংস করতে চাও তোমরা? বিলাসের কথা শুনে পৃথার মাথা ঘুরতে শুরু করলো। পৃথা কথাটা বেশ চিৎকার করে বলে ওঠায় বিলাস এক মুহূর্ত থমকে জিজ্ঞেস করলো, হ্যাঁ কেন, কোনো প্রবলেম আছে? সে বুঝতেই পারছিল না কথাটা শুনে পৃথা এত চমকে উঠেছে কেন। এদিকে পৃথা স্তম্ভিত মুখে কপাল চাপড়ে উঠল। বিলাসের উত্তর শুনে ও যেন নির্বাক হয়ে গিয়েছিল। কিভাবে ব্যাপারটা বোঝাবে ভেবে না পেয়ে খানিকক্ষণ চুপ করে থাকলো ও। কিছুক্ষণ পর বলল, বিলাস, অমলতাস বিল্ডিং এই থাকো, কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। এদিকে পৃথাকে এত উত্তেজিত হয়ে উঠতে দেখে নিখিলও জিজ্ঞেস করলো, কি হয়েছে বলতো? নিখিলের মনে হচ্ছিল এখনো অর্জুনের ব্যাপারটারই মিটমাট হলো না, তার মধ্যে আবার কি নতুন বিপদ এলো। পৃথা কোন রকমে ওকে সংক্ষেপে বলল, প্রিয়াঙ্কা মল্লিকের ভাই অমিত মল্লিক কিছু একটা ভুলভাল কাজ করেছে, তার জন্য নীল স্যারের লোকেরা ওকে ধরে বন্দি করে রেখেছে, আর এবার তার পুরো মল্লিক পরিবারকেই ধ্বংস করে দেবে বলছে। নিখিল শুনে চমকে উঠে বলল, মানেটা কি? এ তো দেখছি একটার পর একটা উটকো বিপদ হয়েই চলেছে। এদিকে পৃথার কথাটা শুনে নিখিলও অবাক মুখে পৃথার দিকে তাকিয়েছিল, যেন পুরো ব্যাপারটা জানতে চাইছিল। কিন্তু পৃথা শান্ত গলায় বলল, এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দে নিখিল, তুই অর্জুনের সঙ্গে হাসপাতালেই থাক। বলেই ব্যাগটা তুলে পৃথা কারো একটা নাম্বার ডায়াল করতে করতে সোজা কেবিনের দরজার দিকে এগিয়ে গেল। অন্যদিকে কলকাতা সিটি হসপিটালে চিত্রা আদ্রিতার কাছে বসে কমলা লেবু খাচ্ছিল। আদ্রিতার আজ 2 দিন হলো জ্ঞান ফিরেছে, কিন্তু মুখ দিয়ে একটা শব্দও বেরোয়নি। ডাক্তারও কিছু বলতে পারছিলেন না। কিন্তু এক অচেনা ব্যক্তি এসে আদ্রিতাকে সুস্থ করার উপায় বলে গিয়েছিল। আদ্রিতার স্বামী নীল সেই উপায় খুঁজতেই ব্যস্ত, কিন্তু চিত্রা এসবের কিছুই জানত না। আদ্রিতা কোনো কথা বলছিল না বলে চিত্রা বিজন বোসকেও হাসপাতালে আসতে বারণ করে দিয়েছিল। সে চাইছিল না বোস পরিবারের কেউ আদ্রিতাকে এই অবস্থায় দেখুক। তাই চিত্রা বিজনকে বলেছিল আদ্রিতা পুরোপুরিভাবে ঠিক হয়ে গেলে ও আদ্রিতাকে বোস পরিবারের সঙ্গে দেখা করাতে নিয়ে আসবে। ততদিন ব্যাপারটা সারপ্রাইজই থাক। চিত্রা বসে এইসবই ভাবছিল, তখনই হঠাৎ কেবিনের দরজা খুলে 5-6 জন লোক ভেতরে ঢুকে এলো। একজন কড়া গলায় জিজ্ঞেস করলো, এটা কি আদ্রিতার রুম? চিত্রাও কড়া গলায় বলল, আপনারা কারা? এখানে ঢুকলেন কি করে? যান, বেরোন কেবিন থেকে। লোকটা বাঁকা হেসে বলল, এই তো, আপনার তেজ দেখেই বোঝা যাচ্ছে আপনি হলেন চিত্রা আন্টি, তাই তো? বলেই ও নিজের লোকেদের আদ্রিতাকে দেখিয়ে একটা ইশারা করে দিল আর বলল, তোমরা আদ্রিতা ম্যাডামকে নিয়ে এসো। আদেশ শুনেই 2 জন লোক এগিয়ে এসে জোর করে আদ্রিতাকে সেখান থেকে নিয়ে যেতে লাগলো। চিত্রা সঙ্গে সঙ্গে চেঁচামেচি জুড়ে দিল, এই, তোমরা ওকে নিয়ে যাচ্ছ কেন? তোমরা জানো আমি কে? আমি রায়চৌধুরী গ্রুপের সিইও নীল রায়চৌধুরীর শাশুড়ি। আমার জামাইকে কল করে ডাকবো এখানে? ও এলে কিন্তু তোমাদের মেরে হাড়গোড় ভেঙে দেবে। তাই চুপচাপ নীল আসার আগে এখান থেকে পালাও, যাও বলছি। বলেই আদ্রিতাকে নিয়ে যাওয়া একটা লোককে ধরে চিত্রা সোজা এক ধাক্কা দিল। আদ্রিতার সামনে ঢালের মতো। ওয়েলকাম টু প্রিমিয়াম স্টোরি। অনেকে আমাকে চেনেন, দীর্ঘদিন যাবৎ আমি ইউটিউবে ভিডিও দিয়েছি। বারবার চ্যানেল ডিলিট হয়ে যাওয়ার কারণে এখন আমি ফেসবুকে শিফট করেছি। যদি আপনারা ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝে নেবেন কেউ ফেসবুকে আমার থেকে কপি করে ইউটিউবে আপলোড করছে। সরাসরি ফেসবুক থেকে বস দুনিয়া যার বসে এই সিরিজের সকল পর্ব দেখতে ফেসবুকে গিয়ে টাইপ করুন প্রিমিয়াম স্টোরি /FB। এর স্পেলিং আমি থাম্বনেলে দিয়ে দিয়েছি। প্রিমিয়াম স্টোরি পেজটি ফলো করুন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। সে দাঁড়িয়ে ওকে রক্ষা করার চেষ্টা করতে লাগলো। প্রথম লোকটা ওর শাগরেদদের আবার কঠিন গলায় বলল, বেশ, উনি বাধা দিতে এলে ওনাকেও নিয়ে চলো, আর নয়তো এক ঘায়ে এই কেবিনেই শুইয়ে দাও, যাতে চোখে সর্ষে ফুল দেখে। বলেই সে চিত্রার সঙ্গে তর্কাতর্কিতে সময় নষ্ট না করে চুপচাপ বেরিয়ে গেল কেবিন থেকে। চিত্রা এদিকে রাগে ফুঁসে উঠে বলতে লাগলো, ছেড়ে দাও আমাদের, যেতে দাও, নইলে তোমাদের মেরে অবস্থা খারাপ করে দেবো আমি। বাড়ির লোকেরাও চিনতে পারবে না তোমাদের। চিত্রা ওজনে বেশ ভারী হওয়ায় লোকগুলোর সঙ্গে প্রাণপণ লড়াই করার চেষ্টা করছিল, কিন্তু শেষ রক্ষা হলো না। একটা লোক কায়দা করে চিত্রাকে বেহুশ করে দিতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। অন্যদিকে কলকাতার অমলতাস বিল্ডিং এ অমিত মল্লিককে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। মুখে কাপড় চুষে রাখা হয়েছিল যাতে ও চেঁচামেচি না করতে পারে। নড়াচড়া করারও ক্ষমতা ছিল না ওর, কিন্তু তাও মুখ দিয়ে উ করে আওয়াজ করার চেষ্টা করছিল, আর হাত পা খোলারও প্রাণপণ চেষ্টা করছিল। গুটি সেটা দেখে ওর কাঁধে চাপড় মেরে ক্রুর মুখে বলল, বৃথা শক্তি ক্ষয় করে কোনো লাভ নেই। এই দড়িটা বিশেষ উপাদান দিয়ে তৈরি, দেখতে পাতলা কিন্তু 200 কিলো অব্দি ওজন টানতে পারে।
বিলেও বলল, রাস্তায় তো খুব হুঙ্কার ছাড়ছিলে, ঔদ্ধত্য দেখাচ্ছিলে, তাহলে এখানে ভেজা বেড়ালের মতো বসে আছো কেন এখন? মল্লার এগিয়ে এসে অমিতের দিকে ঝুঁকে বলল, তোমার ভাগ্য ভালো যে আমরা মিস্টার নীলকে কোনো বিপদে ফেলতে চাইনি বলে তোমাকে এখানে এনে রেখেছি, নইলে রাস্তাতেই তোমাকে টুকরো করে কেটে কুকুর বিড়ালকে খাইয়ে দিতাম। এই কথাটা শুনে অমিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল। ও বুঝলো যে এই লোকগুলোর সঙ্গে পাঙ্গা নিয়ে ও খুব ভুল করেছে। আসলে ও জানতো দোষটা ওরই, কিন্তু ভীম, টুডু বা বাকিরা কেউ আর ওকে ওর ভুলটা স্বীকার করার বা কিছু বলার সুযোগই দিচ্ছিল না। মুখটাই বন্ধ করে রাখা হয়েছিল ওর। তাই ভীমদের কাছে বেচারা যে দয়া ভিক্ষে করবে সেটারও উপায় ছিল না। এদিকে ভীম অস্থির মুখে বলে উঠল, যাকে আমরা খবরটা দিলাম সে কখন আসবে? আমার কিন্তু এবার ধৈর্য হারিয়ে যাচ্ছে, আর গ্যারান্টি দিতে পারছি না যে এই ছেলেটা জ্যান্ত থাকবে। কথাটা বলেই পকেট থেকে ও একটা ছোট ছুরি বের করলো আর চোখ বন্ধ করে সোফার এক কোণে সোজা গেঁথে দিল। ছুরিটা সোফাটাকে চিরে ভেতরের ফোম বের করে দিয়েছিল। ঠিক 3 সেন্টিমিটার দূরে থাকা সোফার অবস্থা দেখে আর ভীমের অব্যর্থ নিশানা দেখে অমিতের ভয়ে গলা শুকিয়ে গেল। ও ভাবল, সোফার জায়গায় ছুরিটা এরপর ওর বুকে গাঁথলে কি অবস্থা হবে। ভেবে তো ভয়ে ওর প্রায় জামা কাপড় ভিজিয়ে ফেলার অবস্থা। গলা দিয়ে আর টু শব্দ বের করার সাহস হচ্ছিল না। ঠিক তখনই মানালি, রম্ভা এবং বাকি মেয়েরা বিল্ডিং এর ভেতরে ঢুকে এলো। মানালি খুশি হয়ে বলল, যারা আমাদের বাইরে থেকে ঘিরে রেখেছিল এতক্ষণে তারা চলে গেছে। বিলাস এক কোণে চুপচাপ বসে সবটা শুনছিল। ওদের মাঝে কথা বলার বা ওদেরকে কোনো আদেশ করার অধিকার ওর ছিল না। এদিকে ভীম এই সময় বলে উঠল, আচ্ছা, এই ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে মাঝ রাস্তায় ফেলে এলে কেমন হয়? একেবারে ওর খেল খতম করে দিই, তারপর আবার কেনাকাটা করতে যাব, কেমন? কথাটা বলেই ও দ্রুত সোফা থেকে ছুরিটা তুলে অমিতের চুলের মুঠি ধরে বাইরে ছেঁচড়ে নিয়ে যেতে লাগলো। ভয়ে ফ্যাকাশে মুখে অমিত মুখ দিয়ে আবার উ করে আওয়াজ করতে লাগলো। ভীমের হাতে ছুরিটা দেখে ও বারবার না বুঝিয়ে মাথা নাড়ছিল আর কিছু একটা বলার চেষ্টা করছিল। ওর পা কাঁপছিল, আতঙ্কে এবার সত্যিও প্যান্ট ভিজিয়ে ফেলেছিল। সেটা দেখে ভীম ঘেন্নায় ছিটকে গিয়ে বলল, ধুর বাবা, সেই এই ছেলেটা তো একেবারে ফালতু, জামা কাপড় নোংরা করে ফেলেছে, এখন অব্দি কিছু করলামই না আর ওর ভয়ে হাল খারাপ হয়ে গেল। এই দেখ তো, কেউ জামা কাপড় ভেজার সঙ্গে কি হলুদও হয়ে গেছে নাকি? এইবার বিলাস এগিয়ে এসে বলল, আচ্ছা, অনুমতি থাকলে আমি কিছু বলতে পারি? বিলাস কিন্তু ডিভাইনল্যান্ডের লোকেদের ভয় পেত না, কিন্তু ওরা নীলের বন্ধু আর নীল বিশেষভাবে ওকে ওদের খেয়াল রাখতে বলেছিল। তাই ও খুব সম্মান দিয়েই ভীমদের সঙ্গে নম্রভাবে কথা বলছিল। ওনার কথা শুনে গুটি শান্ত গলায় ওর কাঁধে হাত রেখে বলল, হ্যাঁ নিশ্চয়ই, বলুন না কি বলবেন। বিলাস ভাই সাহস করে এবার শান্ত গলায় বলল, এখানে সাধারণ লোকদের কেউ ক্ষতি করতে পারে না, করলে এম্পায়ার ওদেরকে শাস্তি দেয়। তাই আপনারা যদি ওকে মেরে দেন তাহলে মিস্টার নীলের জন্য সেটা অনেক সমস্যা সৃষ্টি করতে পারে। বিলে শুনে বিরক্ত মুখে উত্তর দিল, এসব আবার কি? এখানকার নিয়ম তো একেবারে ফালতু দেখছি। আমাদের ওখানে এসব কিছু হয় না। ভীম টুডুর নাম বলাটাই সব বিপদ কাটানোর পক্ষে যথেষ্ট। কোনো বাচ্চাকে মেরে দিলেও সমস্যা হয় না। আর শুধু মারাই নয়, বাচ্চাটাকে মেরে তার লাশ টুকরো টুকরো করে কেটে যদি গ্রামের কুকুরদের খাইয়েও দিই তাহলেও আমাদের কেউ কিচ্ছু বলতে পারবে না। আমরা খোলা ষাঁড়ের মতো যেখানে যা খুশি করতে পারি। কথাটা শুনে অমিতের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল। ও ওদের জিজ্ঞেস করতে চাইছিল, দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কি সত্যি নিজের দেশের ডাকাত? সেখানে কি যে কোনো পরিবারকে আপনারা মেরে ফেলতে পারেন? গুটিও হতাশ গম্ভীর মুখে বলল, আপনার কথাগুলো বেশ সোজা সাপটা এবং যুক্তিসঙ্গত, তবে মানতে হবে এখানে নিয়ম নীতির বালাই বড্ড বেশি। আসলে ভীমদের এই শহুরে জীবন খুব ভালো লাগছিল, কিন্তু এখানকার নিয়ম নীতি ওরা খুব একটা ভালো জানতো না। এই যেমন রাস্তা পেরোনোর সময় সবুজ আর লাল ট্রাফিক সিগন্যাল খেয়াল রাখতে হয়, সেটা ওদের জানা ছিল না। ওরা সবাই ছিল কাল্টিভেটর। গাড়ি এগিয়ে এলেও ভয় ডর না পেয়েই ওরা রাস্তা দিয়ে গটগটিয়ে এগিয়ে যাচ্ছিল, কারণ ওদের ডিভাইনল্যান্ডে কোনো গাড়িই ছিল না। শুধু লম্বা চওড়া রাস্তা ছিল। কেউ শুয়ে গড়িয়ে রাস্তা পেরোলেও কেউ কিছু বলতো না। এদিকে ভীম আচমকা কিছু একটা শুনে কড়া গলায় বলে উঠল, কে ওখানে? আর কথাটা বলেই হাতে ছুরিটা ধরে সোজা দরজার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে দেখে মনে হচ্ছিল এক্ষুনি কারোর ওপর ঝাঁপিয়ে পড়লে ও তাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারে। ওকে দেখে বিলাসেরই গায়ে কাঁটা দিয়ে উঠছিল। ভীমকে দেখে ও বুঝতে পারছিল ওর শক্তির লেভেল নীলের থেকে মাত্র 1 লেভেল নিচে, তাই ও চাইলেও ভীমের মোকাবিলা করতে পারবে না। ভীমকে দেখে তাই অবাক হয়ে মনে মনে ভাবল, ছেলেটা কি সত্যিই এতই শক্তিশালী? এদিকে হল ঘরে দাঁড়ানো সবার চোখই এই মুহূর্তে দরজার দিকে স্থির নিবদ্ধ ছিল। তখনই পৃথা দুহাত সারেন্ডারের ভঙ্গিতে উপরে তুলে এগিয়ে এসে বলে উঠল, আপনাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই। আমার নাম পৃথা। আমি মিস্টার নীলের সঙ্গে কাজ করি। আমি এর আগেও আপনাদের কাপড় জামাগুলো দিতে এখানে এসেছি। বিলাসও বলল, এবার প্লিজ ছুরিটা নিচে নেওয়ান আপনি। উনি মিস পৃথা, ওনাকেই তো আমি কল করে ডাকলাম।
ভীম এবার ছুরিটা সরিয়ে রেখে শান্ত গলায় বলল, আপনি এখানে কি করছেন? মিস্টার নীল তো এখানে নেই। পৃথা বলল, আসলে আমি এখানে অমিত মল্লিকের ব্যাপারে কথা বলতে এসেছি। কথাটা শুনে ভীম সহ বাকিরা একে অপরের দিকে তাকালো। এক ধাক্কা দিয়ে অমিত মল্লিককে পৃথার সামনে ঠেলে দিল, যাতে পৃথা ভালো করে দেখতে পায় ওর অবস্থাটা কি। তারপর কড়া গলায় বলে উঠল, এখনো বেঁচে আছে, তাই চিন্তার কিছু নেই। তবে এর জন্য আপনি কেন এখানে এসেছেন? এদিকে পৃথাকে দেখে অমিত যেন একটা আশার আলো দেখতে পেয়েছিল। হাত পা ছুঁড়ে ও আবার মুখ দিয়ে আওয়াজটা করতে লাগলো। বিলে সেটা দেখে ওর পেটের ওপর পা রেখে বলল, এত আওয়াজ করছিস কি? মুখ খুললে সত্যি কথা বলবি? এদিকে গুটি সন্দিগ্ধ মুখে পৃথাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি সত্যি করে বলুন তো, ওর জন্যই এখানে এসেছেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? পৃথা এবার অমিতের দিকে তাকিয়ে দেখলো মার খেয়ে ওর মুখ ফুলে গেছে, আর এক দুটো ঘুষি খেলে মুখ ফেটে রক্ত বেরোবে। ওর হাল দেখে পৃথার খারাপ লাগলো খুব। তাই ভীমদের শান্তভাবে বোঝানোর চেষ্টা করে বলল, ওর জন্যই এসেছি। এটা বলতে এসেছি যে ওর ক্ষতি আপনারা করতে পারেন না, কারণ ওর দিদিও মিস্টার নীলের জন্যই কাজ করে। কথাটা শুনে ডিভাইন ল্যান্ডের লোকেরা কি এবার অমিতকে ছেড়ে দেবে? নীল এই ব্যাপারে জানলে ডিভাইন ল্যান্ডের লোকদের কি শাস্তি দেবে? আদ্রিতাকে কিডন্যাপ করলো কারা? ওর কিডন্যাপিং এর কথা জেনে নীলের কি হাল হবে?